অবশ্যই ঘর বানানোর কাজ শুরু হতে যাচ্ছে। কালকে থেকে আসমানি মিস্ত্রিরা আসতে শুরু করবে। তাহলে তো অনেক কাজ বেড়ে গেল আমাদের। হ্যাঁ, আমাদের ছেলেদের চাইতে তোমার আর মায়ের কাজ বেড়ে গেল। আমি তো বাড়িতে থাকার সময়ই পাবো না তেমন। বাবাও স্কুলে থাকবে। নাবিলকেই কলেজ কামাই দিতে হবে। হ্যাঁ, বেচারা নাবিল কলেজে উঠেছে, কই এখন বন্ধুদের সাথে আড্ডা দেবে তা না, পাহারা দিতে হবে ওকে। হুম, কি আর করবে, একটু তো কাজ করতেই হবে। এই ঘরটা কি করবেন, ভেঙে দেবেন নাকি? না আসমানি, এই ঘর ভাঙবো না, এভাবেই থাকবে। আমাদের আর নাতাশার ঘরের মাঝের দেওয়াল ভেঙে দেবো। তখন অনেক বড় একটা রুম হবে। কেন? এত বড় রুম দিয়ে কি করবেন? নতুন ঘরেই তো অনেকগুলো রুম হবে। কতগুলো রুম হবে মোট বলেন তো? আমার আর তোমার জন্য একটা, বাবা মায়ের জন্য একটা, নাতাশার একটা, নাবিলের একটা, একটা ছোট রুম হবে কেউ আসলে তাকে থাকতে দেওয়ার জন্য। অর্থাৎ বেডরুম 5টা, ড্রয়িং ডাইনিং একসাথে, আর একটা কিচেন। আর ওপরে? উপরে ছোট ছোট 2টা রুম হবে। তাহলে এই ঘরের মাঝখানের দেয়াল ভাঙবেন কেন? মাঝে মাঝে এই ঘরে এসে বসে থাকবো সবাই মিলে, আড্ডা দেবো। আমাদের সন্তানেরা দৌড়ঝাঁপ করবে, খেলাধুলো করবে। কোনো বড় অনুষ্ঠান করলেই ঘরের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করব। বুঝেছি, অনেক আগাম চিন্তা ভাবনা। আগাম হবে কেন? এই যে বাচ্চাদের কল্পনা করা, এটাই কি আগাম চিন্তা না? নাহিদ আসমানের কপালে চুমকিয়ে বলে। আমার বাচ্চা অনেক ভালো লাগে। আমাদের অনেকগুলো বাচ্চা হবে, অনেকগুলো। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে মেয়ে বাবু। বাহ, ভালো, অনেক ভালো চিন্তা। তা এত যে আগাম চিন্তা করেছেন, ছেলে মেয়ের নামও কি ঠিক করে রেখেছেন নাকি? না, এখনো ঠিক করিনি। কেন? আপনি যেভাবে বললেন, আমি তো ভেবেছি নাম ঠিক করে ফেলেছেন। করবো তো, অবশ্যই করবো। তোমার আর আমার নামের মধ্যে মিল রেখে নাম রাখবো। কি নাম রাখা যায় বলো তো? আমি কি জানি, আপনি ঠিক করেন। আসমানি নাহিদের না, আনা। এই আসমানি আনা কি কারো নাম হয়? আসমান এবার খিলখিল করে হেসে হাসতে হাসতেই বলে। হয়, কিন্তু এইসব নাম আমাদের দেশে চলে না। কেন চলে না? আমাদের মেয়ে রাস্তায় বের হলে লোকে জিজ্ঞেস করবে, তুই কয় আনা, 1 আনা নাকি 4 আনা? আমাদের মেয়ে তখন কাঁদবে না? যে কাঁদাবে তাকে গিয়ে ঘুষি মেরে আসবেন ওর বাবা। আসমানি নাহিদের নাক টিপে দিয়ে বলে। তাই নাকি? মেয়ের বাবার এত সাহস আর শক্তি আছে নাকি? নাহিদ আসমানির দিকে তাকিয়ে বলে। প্রমাণ লাগবে ম্যাডাম? আসমানি বলে। লাগবে না, ঘুমান এখন, কালকে থেকে কত কাজ বেড়ে যাবে না আমাদের? নাহিদ কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলে। আরো একটা কারণ আছে জানো তো আসমানি? আসমানি ভ্রু কুঁচকে বলে। কি কারণ? আমরা যাতে বড় ঘরে থেকে কখনোই ভুলে না যাই আমরা কি ছিলাম। এই ঘরটা বানানোর আগে আমরা আরো ছোট একটা ঘরে থাকতাম। সেটাও বাবা রেখে দিয়েছিল, কিন্তু আগুন লেগে পুড়ে গেছে ঘরটা। আমাদের ভবিষ্যৎ সন্তানেরা যেন বুঝতে পারে আমরা কষ্ট করে এই পর্যায়ে এসেছি। নিজেদের অতীত যেন আমরা কখনোই ভুলে না যাই, সেজন্য হলেও ঘরটা রাখবো। আসমানি নাহিদের দিকে তাকিয়ে থাকে। নাহিদ বলে। এভাবে তাকিয়ে থেকো না সখী, প্রেমে পড়ে যাবে আমার, বুঝলে? আসমানি রান্নাঘরের ভেতরে বসে নাস্তা বানাচ্ছে। বারবার তার হাত কাঁপছে। ভেতরে ভেতরে উত্তেজনায় সে মারা যাচ্ছে। বুঝতে পারছে না যে সে কি করবে। দুপুরের দিকে যখন গোসল করে সে আর তার শাশুড়ি খাবার খাচ্ছিল, তখন সে রাতে সেই লোকটি আসে। তার শ্বশুরবাড়ির কাজ করা মিস্ত্রিদের সাথে কথা বলছিল। সেই রাতের মতো আজও লোকটা সেই রকমই হুডি পরে এসেছে। সেদিন না হয় রাতের বেলায় কারো থেকে নিজেকে আড়াল করতেই হুডি পরেছিল, কিন্তু আজ দিনের বেলায় কেন এসেছে? আবার হুডি পরেই কেন এসেছে? আসমানি, হয়েছে নাস্তা বানানো? শাশুড়ি কথায় চমকে ওঠে আসমানি। হ্যাঁ হ্যাঁ মা, হয়ে গেছে, আমি নিয়ে আসছি একটু পরেই। শাহেদা বেগম চলে গেলে আসমানি ভাবতে থাকে,
লোকটি কি কোনোভাবে তার পরিচিত? যদি এখানে সবাইকে তার আসল পরিচয় বলে দেয়? এখন কোনোভাবে যদি ফোনটা নিয়ে লোকটির ছবি তুলে রাহার মাকে পাঠাতে পারতো, তাহলে কিছু সময়ের মধ্যেই লোকটির পরিচয় জানা যেত। ভাবি কি করছো? আসমানি পেছনে ফিরে দেখে সেখানে নাবিল দাঁড়িয়ে আছে। আসমানি বলে, কে? নাবিল, নাস্তা বানাচ্ছি। ওই লোকটার কাছে বারবার কেন আসছে ভাবি? আসমানি খুব অস্থির হয়ে জিজ্ঞেস করে। ওই লোকটা কে নাবিল? চেনো তুমি? নাবিল মাথা নিচু করে বলে। হ্যাঁ। আসমানি উঠে এসে নাবিলের সামনে দাঁড়িয়ে বলে, কে উনি? রোজি আপু অনেক আগেই ভালোবাসার মানুষ, তুমি হয়তো শুনেছো কিছু ওনার ব্যাপারে। আসমানির বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। আসমানি এবার বেশ হাসি মুখে নাস্তাগুলো নিয়ে শাশুড়িকে ডেকে নিয়ে ঘরে ভেতরে ঢুকে যায়। রোজিনার ডিভোর্সের তো মাত্র কিছুদিন হয়েছে, এখনই তো আর বিয়ে হয় না বাবা। নাসিরউদ্দিন সাহেবের কথাই হুডি পড়া লোকটি বলে, সমস্যা নেই চাচা, আপনি শুধু ওকে জানান। আমার এত সাহস নেই যে আমি ওর বাবার সামনে গিয়ে বিয়ের প্রস্তাব দেব। তাছাড়া কি বাবা? এতদিন পর ও আমাকে দেখে কিভাবে রিয়াক্ট করবে জানি না। আর আমি আসলে এত আগে জানাচ্ছি কারণ ওর বাবা হয়তো ওকে আবার অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে পারে। তবে আমি আগে যেমন ছিলাম এখন তেমন নেই। রোজিনাকে হয়তো অনেক বড় ঘরে নিয়ে থাকতে পারবো না, কিন্তু দুবেলা খাওয়া আর টুকটাক বিলাসিতা পূরণ করার ক্ষমতা আমার আছে। কথাটা বলতেই হুডি পরা লোকটা মাথা নিচু করে থাকে। সাহেদা বেগম চা আর নাস্তা দিয়ে গেলে নাসিরউদ্দিন সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তুমি কি জানো রোজিনার কেন ডিভোর্স হয়েছে? সব জেনেই আসছো তো? জি চাচা, সব জেনে আমি এই পদক্ষেপ নিয়েছি। তোমার সন্তান চাই না? হুডি পরা লোকটা হেসে বলে, চাচা, আমি অনেক ছোটবেলা থেকে এতিম। মায়ের গর্ভে থাকতেই বাবা মারা গেছে। জন্মের কয়েক বছর পর মা থাকার মধ্যে এক বিধবা ফুপি ছিল, সেও বছর দুয়েক আগে গত হয়েছেন। আমি জানি কষ্ট কাকে বলে। আর রোজির সাথে আমার সম্পর্ক তো আপনার অজানা নয়। আমরা না হয় একটা বাচ্চা দত্তক নিয়ে নেব। অন্তত পক্ষে এতিমখানার একটা বাচ্চা তো বাবা মায়ের ভালোবাসা পাবে। নাসিরউদ্দিন সাহেব হুডি পরে থাকা লোকটির দিকে তাকায়। কৃতজ্ঞতায় তার চোখের পানি চলে আসে প্রায়। রোজিনা আবারও যে এইরকম স্বামী আর ঘর সংসার হবে, সেটা তো কল্পনা অতীত ছিল তার কাছে। সে নিজেকে সামলে নিয়ে বলে, চা নাও, ঠান্ডা হয়ে যাচ্ছি। আমাদের নাহিদের বউ বানিয়েছি, সেও তোমার মতোই এতিম ছিল। আমরাই এখন তার বাবা মা। তুমিও আর নিজেকে এতিম মনে করো না। রোজির সাথে বিয়ে হলে আমরা তোমারও পরিবার হব। নাবিলের মানে লাড্ডু ফুটছে, হাত পা থরথর করে কাঁপছে। সারাদিনের ক্লান্তি শেষে ভেবেছিল এখন শান্তির ঘুম দেবে, কিন্তু হুট করে বলা নেই কওয়া নেই সেই বোচা মেয়েটা মেসেজ দিয়েছে। এইটা কি তার কাছে সহজলভ্য কিছু? নাবিল বেশ কিছুক্ষণ মোবাইল হাতে নিয়ে চুপ করেই বসে থাকে। মেয়েটি আবারও তাকে মেসেজ দেয়। বিজি নাকি নাবিল? নাবিল এবার তার ব্যক্তিগত ধ্যান থেকে বের হয়ে ভাবে এখন মেসেজের রিপ্লাই দেওয়াটা আবশ্যক। না দিলে যদি আবার সে রাগ করে, সে দ্রুত হাতে টাইপ করে, না বিজে নয়, আমি এইমাত্র রুমে আসলাম। কিছুদিন ধরে তুমি কলেজে আসছো না যে, কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নেই, আসলে আমাদের বাড়িতে নতুন ঘর ধরেছি। বাবা তো স্কুলে থাকে, ভাইয়া অফিসে, তাই আমাকেই দেখাশোনা করতে হয়। ও, নাবিল আবার ভাবনায় পড়ে যায়। মেয়েটা বলছে, তবে কি এখন আর কোনো কথা বলতে চায় না, নাকি তার মেসেজের অপেক্ষা করছে? নাবিল কিছু না বুঝেই তাকে আবার মেসেজ করে, কেমন আছো দিশা? ভালো আছি। তুমি বোধহয় সারাদিন কাজ করে অনেক ক্লান্ত। না সেরকম কিছু না, তুমি বলো। কলেজে আসতে পারবে কবে নাগাদ? জানা নেই। কোচিং করো না? আগে করতাম, এখন করি না। কেন? কাজের জন্য?
না, এখন আমি আমার ভাবির কাছেই পড়ি। আগে তাহলে ওনার কাছে পড়নি কেন? নাবিল একটা হাসির ইমোজি দিয়ে বলে, কারণ তখন সে আমাদের বাড়িতে আসেনি, বিয়ে মাত্র 3 মাসের মতো হয়েছে। ও আচ্ছা, তাই বলো। কলেজে ক্লাস কেমন হয়, পরীক্ষা কবে জানা আছে? না, এখনো জানায়নি কিছু, কিন্তু কলেজে ক্লাস ভালোই হয়। তাহলে তো আমি অনেক কিছুই মিস করে ফেলেছি। হুম। আবার কোনো কথা নেই। নাবিলের রাগ হয়, বলার পরে কি বলা উচিত সে জানে না। বন্ধুদের সাথে এরকম কথা বলা হয়, তারপর 3-4টা মেয়ে বন্ধু আছে, তাদের সাথেও কথা বলা যায়, কিন্তু এই বোচা মেয়েটাকে কি রিপ্লাই দিবে সে বুঝতে পারে না। নাবিল, তুমি বোধহয় অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়ো। নাবিল আর কোনো মেসেজ দেওয়ার আগেই মেয়েটি অফলাইনে হয়ে যায়। নাবিলের মেয়েটির উপর ভীষণ রাগ হয়, নিজেকে বলে, আহ, নাবি ঘুমে যাও, যেন উনি এসে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে। আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে আবার বলে ঘুমাও, তুমি ক্লান্ত। নাবিল জানে আরও একটা রাত তাকে নির্ঘুম কাটাতে হবে। কেমন একটা মিশ্র অনুভূতি হচ্ছে তার মনে। মনে মনে সে সিদ্ধান্ত নেয়, কাল সে যে করেই হোক একবার কলেজে যাবেই সে। কালকে কিভাবে গিয়ে মেয়েটির সাথে কথা বলবে ভাবতেই তো তার লজ্জা লাগছে, কিন্তু হুট করেই তার খেয়াল হয় কালকে শুক্রবার, কলেজ বন্ধ। এদিকে মেয়েটির বাসার ঠিকানাও সে জানে না। মেয়েটি দেখতে হলে তাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মেয়ে বান্ধবীর থেকে কি জানা যাবে? পরক্ষণে ভাবে ওরা পাবে। নাবিলের বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে। বারবার শুধু তার কথাই মনে হয়, কাল শুক্রবার, কলেজ বন্ধ।